ঢাকাসহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়ম মেনেই এ নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগের চেয়ে নির্বাচন দিলেই ভালো হতো। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি এ নিয়ে আইনের সমন্বয় করার জোর তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। বহুল আলোচনা ও প্রতীক্ষার জাতীয় নির্বাচন শেষে এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। দায়িত্ব নেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে। আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বিএনপির হেরে যাওয়া প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে। এছাড়া খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক করা হয়েছে শওকত হোসেন সরকারকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নিয়মের মধ্য থেকে এ নিয়োগ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিশেষত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। অন্যান্য দলের মতো বিএনপিতেও যখন জোর প্রস্তুতি চলছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, তখনই সোমবার জারি হওয়া প্রজ্ঞাপনে দেখা যায় ৬ সিটির প্রশাসক নিয়োগ পাওয়া সবাই দলের নেতা। আমার তো অতীত অভিজ্ঞতা আছে। ঢাকা শহরে আমি চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম, তারপরে ডেপুটি মেয়র ছিলাম। তো এই মহানগরের বিভিন্ন সমস্যা সম্পর্কে তো আমি ওয়াকিবহাল। তাহলে নিশ্চয়ই আমি পারবো, চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগের চেয়ে নির্বাচিত মেয়রের কাছে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিলেই ভালো হতো। প্রশাসক নিয়োগ করা হয়েছে, তার থেকে যদি নির্বাচনটা করে ফেলা যেত তাহলেই ভালো হতো। আমাদের সিটি কর্পোরেশনের আইনগুলো মোটামুটি গ্রহণযোগ্যই আছে। সিটি কর্পোরেশন নির্বাচনটা দ্রুতই সম্পন্ন করবে সেই আশা আমি করি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়া ও আইনের সমন্বয় করেই নতুন সরকার স্থানীয় নির্বাচন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করলেন এই বিশেষজ্ঞ। দলীয় প্রতীকের বাইরে স্থানীয় সরকারে রাখার ব্যাপারে, কারণ দলীয় প্রতীক ব্যবহার করার ফলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বাতিল করে অর্ডিন্যান্স জারি করছে। এখন নিয়ম অনুযায়ী এই অর্ডিন্যান্সটা 30 দিনের মধ্যে পার্লামেন্টের প্রথম সেশনে 30 দিনের মধ্যে এটা পাশ হতে হবে। যদি ওইটা পাশ না হয় তাহলে আবার পূর্বকার অবস্থায় চলে যাবে। দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচনই অনেক চ্যালেঞ্জের। আসছে স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত করতে সরকার সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীবাসী। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। এতে রোজায় সেহরি ও ইফতার খাওয়া নিয়ে দুর্ভোগে মানুষ। মজুদ সংকটে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস। এ অবস্থায় টেকসই সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। রাজধানীতে গ্যাসের সংকট দীর্ঘদিনের, তা তীব্র হয় শীতে। চুলা জ্বলে না অনেক বাসায়। এজন্য দায়িত্ব নেওয়ার পরই রমজান মাসে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এটাকে এনশিওর করতে হবে আপনাদেরকে যে এগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে আপনাদের একটা স্পিরিট থাকতে হবে যে এই রোজায় আমরা নির্বিঘ্নে কাটিয়ে দেব। তবে সংকট পুরোপুরি কাটেনি। মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, জোরান সহ অনেক এলাকায় দিনের বেশি সময় থাকে না গ্যাস। রান্না করতে না পারায় সেহরি এবং ইফতার খাওয়া নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সকালে গ্যাস চলে যায়, অনেক সময় সন্ধ্যের সময় আসে, অনেক সময় আসেও না, অনেক সময় 12টার সময় আসে। 12টা থেকে ধরেন রাত্রে 4টা পর্যন্ত থাকে মোটামুটি, আবার 4টার পরে আবার ধরেন 5টা 6টার দিকে আবার নাই। ভোরবেলা ঘুমাবো কখন আর রোজা রাখবো কখন আর খাবো কখন। সবাই তো আসলে রমজান মাসে ইফতারিটা 4টার দিকেই বানানো শুরু করে, তখনই দেখা যাচ্ছে যে গ্যাসটা আসলে থাকে না। অনেকে গ্যাস সিলিন্ডার, ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে রান্নার কাজ করার চেষ্টা করছেন। এতে খরচ বাড়ে দ্বিগুণ। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। সিলিন্ডার কিনে লইছি,
আবার বাইরে থেকে কিনে আনি। 4 জন মানুষ আমরা ফ্যামিলিতে, তা 4 জন মানুষের 3 বেলা খাবার কিনে আনতে গেলে অনেক টাকা না? বহুত কষ্ট হয় রাঁধতে, কেউ রাঁধে কেউ রাঁধি না, 2 দিন পরে 3 দিন পরও ভাত রাঁধি। যেটুকু থাকে সেটুকু রান্না বান্না করে খাই, অনেক কষ্ট হয় আমাদের। বিতরণ সংস্থা তিতাস বলছে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এই সংকট। আমাদের টোটাল ডিমান্ড হলো 2100 প্লাস, 2100 যদি ধরি, সেই জায়গার মধ্যে আমরা পাচ্ছি প্রায় 1500 সামথিং পাচ্ছি, মাঝে মাঝে 1500 এরকম পাচ্ছি। তো একটা গ্যাপ এখানে থেকে যাচ্ছে। পেট্রোবাংলা যে আমাদের জন্য যে বরাদ্দ রেখেছে সেটার উপর বিবেচনা করে বলছি আর কি। টেকসই সমাধানের জন্য জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যতখানি আমাদের সামর্থ্য আছে আমাদের এলএনজির উপর নির্ভরশীলতা রেখে বাকিটা আমরা অন্য কোনো জ্বালানিতে অন্য কোনোভাবে এনার্জিটা পাওয়ার চেষ্টা করতে হবে। এজন্য অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস অনুসন্ধান বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। সবখানে সাংঘাতিক সিরিয়াসভাবে অ্যাটলিস্ট 2-3 বছর করতে হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষকদের স্বার্থে বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিগগিরই কৃষক কার্ড বিতরণ করা হবে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কার্ড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। এছাড়া 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা শুরু হবে 13টি উপজেলার 13টি ওয়ার্ড দিয়ে। সোমবার সকাল 9:30টার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির অংশ হিসেবে অংশ নেন বেশ কয়েকটি বৈঠকে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে কেন্দ্র থেকে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে এবং কাজের গতি বাড়াতে নির্দেশনা দেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও কিভাবে বাড়ানো যায় আলোচনা হয় সে বিষয়ে। প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি, এটা তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু। এরপর কৃষক কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বিস্তারিত তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষকদের জন্য কৃষক কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এর আগে সকাল 9টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে সকালের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ আইন উপেক্ষা করে চট্টগ্রামে পাহাড় কেটে ভবন নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এমন অভিযোগে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। যদিও পরে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেয়া হলেও ভবিষ্যতে পাহাড় না কাটার জন্য সাবধান করা হয়েছে বিপিসিকে। নিষেধাজ্ঞা ও পরিবেশ আইন উপেক্ষা করে মহানগরীর জয়পাহাড় নিজস্ব জমিতে 5তলা স্টিল স্ট্রাকচারের ভবন নির্মাণ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পড়তে হয় বাধার মুখে, করা হয় হেনস্থা। পাহাড় কেটে রিটেনিং ওয়াল নির্মাণ করা হচ্ছিল, যা পরিবেশ সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন। সম্প্রতি পাহাড় কাটা সহ বিভিন্ন অভিযোগে ওএসডি করা হয় বিপিসির চেয়ারম্যান আমিনুল আহসানকে। এদিকে পাহাড় কাটার আলামত পাওয়ার পর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। ওনাদেরকে সিডিএ থেকে ভবন নির্মাণের একটা গ্রিন বিল্ডিং নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। তো আমরা খবর পেলাম যে ওখানে হয়তো পাহাড় কাটা হচ্ছে,
সেজন্য আমরা পরিদর্শন করে ওনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম যে এখানে এই সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আমাদের এখানে আসার জন্য। আইন অমান্য করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহাড় কাটায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বড় বড় প্রজেক্ট নিয়ে প্রজেক্টের টাকা আত্মসাৎ করার জন্য করা হয় এবং করতে গিয়ে যেহেতু সরকারি প্রতিষ্ঠান সহজে পাহাড় কাটার অনুমতিটা নিয়েছে, যারা অনুমতি দিয়েছে যারা নিয়েছে দুই পক্ষ অপরাধী, যতটুকু কথিত হয়েছে আর যেন না হয় এটা প্রতিরোধ করা খুব জরুরি। ওই দেখেন এক্সটেন্ডের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন সব হলো গ্রিন জোন হিসেবে। আমরা যদি স্বচ্ছ থাকি, স্বচ্ছতার বহিঃপ্রকাশ কিসে? প্রচারের মধ্যে দিয়ে। এভাবে পাহাড় ধ্বংস করা হলে ভূমিধসের ঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা পরিবেশবাদী সংগঠনগুলোর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরেই চলছে গজারি গাছ কাটার মহোৎসব। সংরক্ষিত এই বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে চুল্লিতে পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রির তথ্য মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। এই চক্রের দাপটে রীতিমতো অসহায় বন বিভাগ। তাদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের কাছিঘাটা রেঞ্জ। বনের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে কেটে নেওয়া গাছের অবশিষ্ট গুড়ি। বনের আরও গহীনে প্রবেশ করতে দেখা মিলল এক ভয়ানক চিত্রের। সারি সারি গাছ কেটে রাখা হয়েছে। বনের ভেতরেই সে গাছ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। এরপর ট্রাকে করে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। সংরক্ষিত বনভূমি এভাবেই উজাড় করছে বনখেকোরা। প্রকাশ্যে এই কর্মকাণ্ড চললেও দেখেও না দেখার ভান করছে প্রশাসন। আর বন রক্ষার দায়িত্বে পর্যাপ্ত জনবলের কথা জানিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানায় বন বিভাগ। সামর্থ্যের মধ্যে আমরা যথেষ্ট চেষ্টা করছি। এর পারে যদি আমরা জান দিতে পারবো না। এখানে আমি জান দিতে আসিনি। আমরা এখানে আমাদের গাড়ি ভাঙচুর হয়েছি, আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। আমি নিজে মেরে খেয়েছি। এখানে আমার 1 বছর হয়নি। কয়েকদিন আগে একজন সাংবাদিক গেছেন, উনি এমনভাবে লাঞ্ছিত হয়েছেন এটা বলার মতো। তবে কিছু সরকারি কর্মকর্তার এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বন সম্পদ রক্ষায় দায়িত্বরতদের নীরবতায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝেও। ওখানকার ভিট কর্মকর্তা ওনাদের সম্পৃক্ত করে প্রতিনিয়ত এইভাবে চুরি করছে। বনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এগুলা আসলে করা মোটেও ঠিক না। আমরা চাই সরকার এইখানে হস্তক্ষেপ করুক এবং আমাদের এই বনভূমি রক্ষার জন্য পুরোপুরি সুন্দর একটা ব্যবস্থা তৈরি করুক। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা। লিখিতভাবে ইউনো মহোদয়কে জানানো উচ্ছেদের জন্য উনি আবার এখানে কিভাবে কাকে জানি দায়িত্ব দেয় যে এটা তাড়াতাড়ি 7 দিনের মধ্যে করতে। তাকে বলছে তার করবে না, এখন আবার সে 40 স্টার্ট করছে। গাজীপুরের সংরক্ষিত বন রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে কালিয়াকৈরের সবুজ বনের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা থেকেই যাচ্ছে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আম বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আম চাষিরা। কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, রানীভোগ, মোহনভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আমের ফলন ভালো হবে, অর্জিত হবে লক্ষ্যমাত্রা, আশা কৃষি অধিদপ্তরের। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। যেদিকে চোখ যায় গাছে গাছে শুধু মুকুল। জেলার 5 উপজেলার প্রতিটি বাগান যেন উজ্জ্বল সোনালী আলোয় আলোকিত। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আম চাষিরা। বাগানে যত্ন করছি, যেগুলোতে স্প্রে দেওয়া লাগবে স্প্রে দিচ্ছি, যেগুলো সেচ দেওয়া লাগবে সেগুলোতে সেচ দিচ্ছি। আর হলো কি যে মুকুলের সাথে কিছু জাবা মুকুল বের হয় সেগুলো আমরা কেটে দিচ্ছি, আপনার শুকনো ডালপালা কেটে দিচ্ছি। প্রতিটি গাছে মুকুলে ভরপুর। আবহাওয়া ঠিক মতো থাকে এবং আমের গুঁঠি যে হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রচুর। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ফলন ভালো ও লক্ষ্যমাত্রা অর্জিত হবে, আশা কৃষি অধিদপ্তরের। চাঁপাইনবাবগঞ্জ উপজেলাতে এবছরে 37,487 হেক্টর জমিতে আম বাগান আছে। আবহাওয়া যদি ভালো থাকে আশা করছি যে এবারও আমের একটা ভালো ফলন হবে বলে আশা করছি। এদিকে নাটোরের আমবাগান সেজেছে অপরূপ রূপে। সোনালী মুকুলের ঠাসা প্রতিটি আম গাছ খামারিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। লোকসানের কারণে গত কয়েক মৌসুমে অনেকেই বাগান কেটে ফেলেছিল। এবার ভালো ফলনের আশায় সেচসহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন আম চাষিরা। তবে কৃষি বিভাগের মাঠ কর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও আছে। আমের যে দাম, আম বেশি ওষুধপাতি খরচ খান্তি তৈরি, যে টাকা হয় ওষুধের দামই হয় না। এই বছরে আবহাওয়া ভালো, যার কারণে মুকুল ভালোভাবে আইছে, পরিচর্যা করা যায়,
তাহলে এবছরে লাভবান হওয়া যাবে। যদিও খামারিদের অভিযোগ অস্বীকার করে মাঠকর্মীদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটা আসলে আমাদের কৃষকদের অজ্ঞতা, তারা আসলে আমাদের কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কিন্তু প্রত্যেকটা ব্লকে আসছে, কৃষকদের প্রতি আহ্বান রাখবো যে তারা যেন আমাদের উপসহকারীদের পরামর্শগুলো নেয়। নাটোরে এবার আম উৎপাদন 85,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতে নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়া সহ বিস্তীর্ণ এলাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কোনো কোনো এলাকায় প্রায় 2.5 ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 7,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল পরিষেবা ও রাস্তাঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক সহ অন্তত 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। অন্ধকারে দিন কাটাচ্ছেন 6 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ, জাতিসংঘ সদর দপ্তর এবং ব্রডওয়ে থিয়েটারগুলো। প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবারও অনেক ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।